ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। গল্পটি অনেক আগের। গল্পটি শুনেছি আমার দাদার কাছ থেকে। আমি দাদাকে অনেক অনুরোধ করায় দাদা গল্পটি বলতে শুরু করেন। দাদা বললেন, শোনো, 200-300 বাড়ি মিলে আমাদের গ্রাম। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে ছোট নদী। গ্রামের একদিকে নদী, অন্যদিকে ফসলি জমি। যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন, গ্রামে আর নদী এলাকায় বর্ষাকালে মাছ ধরার একটা আমেজ চলে আসে সবার মাঝে। তেমনি আমাদের গ্রামের অনেকেই মাছ ধরতে যেতেন নদীতে, কেউ বা ফসলি জমিতে। বর্ষার সময় ফসলি জমিতে পানি চলে আসে সেখানে। গ্রামের সবার মতো আমিও মাছ ধরতে যেতাম, কিন্তু একা একা যেতাম না। আমরা সব সময় মাছ ধরতে বের হতাম 3 বন্ধু মিলে। আমি, সিরাজুল আর করিম, এই 3 বন্ধু মিলে। মূলত মূল ঘটনা ঘটে এই করিমের সাথে। এক রাতে খাবার শেষে আমরা মাছ ধরার জন্য ট্যাটা নিয়ে বের হই। ট্যাটা বা কোচ অনেক জায়গায় অনেকভাবেই ডাকে। যাই হোক, আমরা লাইন ও ট্যাটা নিয়ে 3 বন্ধু চলে যাই মাছ ধরার জন্য। মাছ ধরতে গিয়ে এক একজন এক এক দিকে ধরছিলাম, একটু দূরে দূরে আর কি। আমরা যখন মাছ ধরছিলাম তখন হঠাৎ করে করিম চিৎকার দিয়ে ওঠে। করিমের চিৎকারে আমি ও সিরাজুল দৌড়ে ওর কাছে চলে যাই। আমরা আবার ভাবছিলাম করিমের কিছু হলো কিনা, ও ভয় টয় পেল কিনা, রাতের ব্যাপার তো। আমরা দৌড়ে করিমের কাছে যেতেই করিম বলল, এই আয় আয়, তাড়াতাড়ি ধর। করিমের কথায় হাতের দিকে তাকাতেই দেখলাম করিম বিশাল বড় একটা বোয়াল মাছকে শক্ত করে চেপে ধরে আছে। এত বড় বোয়াল মাছ, তাও আবার এই পানিতে! আমরা দুজনেই কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে করিমের সাথে আমরাও মাছটাকে ধরে উপরে তুলি। মাছটাকে উপরে তুলে আমি করিমকে বললাম, এত বড় মাছ এত কম পানিতে আসলো কিভাবে? আমার কথা শুনে করিম বলল, জানি না ভাই, আমি তো বেশি পানিতে মাছ ধরছিলাম। হঠাৎ করে আমি শুনতে পাই মাছের খলখল আওয়াজ। আমি আওয়াজটা পেয়ে সেদিকে এসে লাইট মারতেই দেখলাম 2টো বোয়াল মাছ। আমি একটাকে আমার ট্যাটা দিয়ে হান দিয়ে আটকে রেখেছি, আরেকটাকে ধরতে পারিনি। করিমের মুখে কথাটা শুনে খুশি মনে বললাম, তোর তো ভাগ্য আজ খুলে গেল, এত বড় বোয়াল মাছ পেলি, বাড়িতে নিশ্চয়ই সবাই অনেক খুশি হবে। আমার কথার জবাবে করিম মুচকি একটা হাসি দিয়ে বলল, তা তো হবেই। আচ্ছা, আমি আজ আর মাছ ধরবো না, আমার এই মাছটাতেই হয়ে যাবে, তোরা ধর, আমি বাড়িতে চলে গেলাম। কথাটা বলে করিম বোয়াল মাছটা নিয়ে বাড়িতে চলে গেলেন। ও বাড়িতে চলে যাবার পর আমি ও সিরাজ আমরা বেশ কিছুক্ষণ মাছ ধরে আমরাও বাড়িতে চলে আসলাম। এই ঘটনার পরের দিন করিমের সাথে দেখা হওয়ায় সিরাজ বলল, কিরে, কি খবর তোর? কাল রাতে এত বড় বোয়াল মাছ পেলি, সবাই অনেক খুশি হয়েছে নিশ্চয়ই। মাছটার স্বাদ কেমন ছিল রে সিরাজ? সিরাজের কথায় করিম বলল, আর বলিস না দোস্ত, যা ভেবেছিলাম হয়েছে তার উল্টো। আমি মাছটা নিয়ে বাড়িতে আসার পর সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু রান্না করার পর গন্ধে কেউ মাছটা খেতে পারেনি। করিমের মুখে কথাটা শুনে বললাম, কি বলিস? মজা করিস না তো, সত্যিটা বল। আমার কথার জবাবে করিম বলল, বিশ্বাস কর ভাই, সত্যি বলছি, মাছটা একটু খেয়ে আর কেউ খেতে পারেনি গন্ধে। মনে হচ্ছিল পচা কিছু খাচ্ছি। কেউ কেউ তো খাবারের সময় বমিও করে দিয়েছিল। শুধু কি তাই, মাছটা দিয়ে ভাত খাবার পর শুরু হয় পেটে যন্ত্রণা, অনেক ব্যথা শুরু হয়। করিমের মুখে কথাগুলো শোনার পর আমি ও সিরাজুল অবাক হলাম, কারণ মাছটা তো ভালোই ছিল, তাহলে এরকম হবার কারণ কি? যাই হোক, করিমের শরীর ভালো না থাকায় ও আমাদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। এই ঘটনার পরের দিন করিম আবারও আমাদের সাথে দেখা করে। আমাদের সাথে দেখা হতেই করিম ভয়ে ভয়ে বলে, ভাই, অবস্থা খুব খারাপ। পরশু রাতে ওই মাছটা খাবার পর থেকে আমাদের পরিবারের কারোর পেটে ব্যথা কমছে না। আমরা ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসছি, কিন্তু এতে কোনোভাবেই কারো উপকার হচ্ছে না। এদিকে মা বলেছে একজন কবিরাজকে নিয়ে আসতে,
করিমের কথাটা শুনে সিরাজুল বলল, কবিরাজ? আরে কবিরাজ কেন? তোদের পেটের ব্যথা কি কবিরাজ ভালো করতে পারবে? কি বলিস বোকার মতো? সিরাজুলের কথার জবাবে করিম বলল, সেটা তো জানি, কিন্তু ঘটনা তো আরেকটা ঘটেছে। কাল রাতে আমি স্বপ্নে খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি রে। আমি দেখলাম আমার ঘরে ভয়ঙ্কর একটা বৃদ্ধের মতো লোক আমাকে বলছে, আমার বুক খালি করে তুই ভালো থাকতে পারবি না, তোকে মরতেই হবে, খুব কষ্ট দিয়ে মারবো তোকে। এরকম স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার এমন স্বপ্নের কথা বাড়িতে বললে সবাই বলে বিষয়টা অস্বাভাবিক, একজন কবিরাজ নিয়ে আসতে। এখন আমার সাথে চল, কবিরাজ নিয়ে আসতে হবে। করিমের কথা শুনে বেশ অবাক হলাম। বিষয়টা আসলেই অস্বাভাবিক কিছু হবে এটা ভেবেই করিমের সাথে একজন কবিরাজের বাড়িতে গেলাম। কবিরাজের বাড়িতে যাবার পর কবিরাজ করিমের মুখে সবকিছু শুনলেন। সব শুনে কবিরাজ বললেন, তুমি বাবা যে বিষয়টা বলেছ আমি ভালো কিছু দেখছি না। তুমি বরং একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। আমি আজ সন্ধ্যায় তোমাদের বাড়িতে আসব, তখন জানতে পারবে আসল রহস্যটা কি। কবিরাজের কথায় সেখান থেকে আমরা চলে আসলাম। কবিরাজ সন্ধ্যায় কি বলে সেটা জানতে আমরা আগ্রহী হয়ে সন্ধ্যায় করিমের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমি, সিরাজুল ও করিমের বাড়ির সবাই অপেক্ষা করতে লাগলাম। আমাদের দেয়া কথা মতো কবিরাজ সন্ধ্যার একটু পরে করিমদের বাড়িতে আসলেন। কবিরাজ করিমের বাড়িতে আসার পর করিমের বাবা কবিরাজকে বসতে দিলেন আর জিজ্ঞেস করলেন তাদেরও করিমের সাথে এরকম সমস্যার কথা জানতে পেরেছেন কিনা তারা। করিমের বাবার মুখে কথাটা শুনে কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, করিম না জেনে বিরাট একটা অপরাধ করে ফেলেছে। এটা যেমন তেমন অপরাধ নয়, ভয়ঙ্কর একটা অপরাধ। 2-3 দিন আগে রাতে করিম একটা বোয়াল মাছ মেরে এনেছিল, মনে আছে? কবিরাজের কথার জবাবে বলল, হ্যাঁ, আমি তো মাছটা মেরে নিয়ে আসছি। করিমের কথাটা শুনে কবিরাজ বললেন, তুমি ভুলটা করেছো সেখানেই, কারণ ওটা সাধারণ কোনো মাছ ছিল না, ওটা ছিল একটা জিন। কি জিন? কবিরাজের মুখে কথাটা শুনে বলে উঠল সবাই। তখন কবিরাজ পুরো ঘটনা বলতে শুরু করলেন। কবিরাজ বললেন, হ্যাঁ, ওটা ছিল একটা বাচ্চা জিন। জিনেরা নানা রকম রূপে ঘুরে বেড়ায় রাত বেরোতে। সেরকমই এক রাতে 2 ভাই, মানে একটা জিনের 2 ছেলে, দুজনেই মাছ রূপে ঘোরাঘুরি করছিল। হঠাৎ তারা করিমের চোখে পড়ায় করিম সাধারণ মাছ ভেবে এটাকে আঘাত করে আর মেরে ফেলে। আরেকটা মাছ তখন পালিয়ে যায়। আসলে ওটা সাধারণ মাছ ছিল না, ওটা ছিল একটা জিনের সন্তান। ওটা সাধারণ কোনো মাছ না হওয়ায় ওটাকে যখন রান্না করে একটুখানি খেয়েছেন, তখন থেকে শুরু হয় আপনাদের পেটে ব্যথা। আপনাদের সবার পেট ব্যথা হলেও করিমের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে, কারণ করিম যে জিনের সন্তানকে মাছ ভেবে মেরে ফেলেছে, সেই জিনটা করিমের পিছনে লেগেছে। কবিরাজের কথাগুলো শোনার পর আমরা সবাই অবাক হই। তাহলে ওটা আসল মাছ ছিল না, মাছরূপী জিন ছিল। এদিকে কবিরাজের কথাগুলো শোনার পর করিমের বাবা কবিরাজকে বললেন, কবিরাজ মশাই, এখন কি হইব? আপনি কিছু একটা করেন, আমরা পেটের ব্যথা থাকতে পারতাছি না। এইদিকে আমার ছেলেটাও অনেক ভয় থাকছে, না জানি কখন কি হইয়া যায়। করিমের বাবার কথায় কবিরাজ সবাইকে শান্ত করে বললেন, আপনারা ভয় পাবেন না, আমি ওই জিনটাকে হাজির করছি, দেখি ও কি বলে। কথাটা বলে কবিরাজ আমাদের সবার সামনে করিমের শরীরে ওই জিনটাকে হাজির করলেন। করিমের শরীরে ওই জিনটা হাজির করে হুঙ্কার দিয়ে কবিরাজ সহ সবাইকে হুমকি ও ভয় দেখাতে শুরু করে। এই অবস্থায় কবিরাজ সেই জিনটাকে বলে, আপনি এই ছেলেটার পিছনে কেন পড়ে আছেন? ওর পরিবারের সবাই আবার অসুস্থ। আমি জানি আপনি কেন করিমের পিছু ছাড়ছেন না, ওর সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছেন, কিন্তু আপনি এটাও জানেন করিম ইচ্ছে করে আপনার ছেলেকে মেরে ফেলেনি, ও নির্দোষ, তাই ওকে ছেড়ে চলে যান। কবিরাজের মুখে কথাটা শুনে সেই জিনটা রেগে দাঁতে দাঁত কটমট করে বললেন, আমি ওকে ছাড়বো না, ও আমার আদরের ছেলেকে মেরে ফেলেছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তুই কবিরাজ যা পারিস কর।
কবিরাজের কোনো কথায় পাত্তা না দিয়ে সেই জিনটা চলে গেলেন। জিনটার এমন কথায় আর চলে যাওয়ায় করিমের বাড়ির সবার মধ্যে ভয় আরো বেড়ে গেল। সবাইকে ভয়ে দেখে কবিরাজ বললেন, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের বাড়ি বন্ধ করে দিয়ে যাই। এতে ওই জিনটা আপনাদের বাড়িতে আসতে পারবে না, আপনাদের কোনো ক্ষতিও করতে পারবে না। কথাটা বলে কবিরাজ করিমদের বাড়িটা বন্ধ করে দিলেন, আর করিমের শরীরও বন্ধ করলেন। এই ঘটনার পর কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিনে করিমের সাথে আর কিছুই ঘটেনি। করিমও ওই জিনটাকে স্বপ্নে বা বাস্তবে দেখেনি। করিমের সাথে এরকম ঘটনা ঘটায় কথাটা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। সবাই ঘটনাটা শোনার পর ভয়ে অনেকেই রাতে মাছ ধরতে যেতেন না। আমাদের বাড়িতেও মা বাবা মানা করতেন, আমরাও ভয়ে রাতে আর মাছ ধরতে বের হইনি। করিমের সাথে কিছুদিন কিছু না ঘটায় করিম ও তার পরিবার ভাবলেন আর হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু তাদের এই ধারণা ভাঙল আরও কিছুদিন যাবার পর। কিছুদিন পর করিম কোনো এক কাজে ওর খালার বাড়িতে গিয়েছিলেন। তো খালার বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত নেমে আসে। গ্রামের রাস্তা, গ্রামে কোনো অটো বা রিক্সা না থাকায় করিম চিন্তা করেন বাকি পথটুকু সে হেঁটেই ফিরবে। এই ভেবে করিম হাঁটতে থাকে। করিম হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের শুরুর দিকে একটা কালভার্ট আছে। সে কালভার্টের কাছে আসতেই করিম দেখে তার সামনে বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা এত বড় যে তার একটা পা রাস্তার একদিকে, অন্য পা রাস্তার আরেক দিকে। দুই দিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে অবয়বটা। এদিকে এই দৃশ্য দেখে করিমের তো পিলে চমকে যায়। করিম অনেক ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ করিম জানে এই অবয়বটার পায়ের নিচ দিয়ে কোনোভাবেই যাওয়া ঠিক হবে না, তাহলে এটা পা দিয়ে পিষে মেরে ফেলবে। একে তো রাস্তা ফাঁকা, একটা মানুষও নেই। বিষয়টা ভয়ঙ্কর ভেবে করিম পিছনে ঘুরে দৌড়াতে যাবে, ঠিক তখনই পেছনে ঘুরতেই দেখল পেছনে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। পেছনে অবয়বটাকে দেখে সামনে তাকাতেই দেখল সেই বিশাল অবয়বটা আর নেই। এদিকে পেছনে থাকা অবয়বটা বলে ওঠেন, কি রে, কি ভেবেছিলি আমি তোকে এত সহজে ছেড়ে যাব? তুই আমার ছেলেকে হত্যা করেছিস। আমি তোকে বলিনি আমি তোকে বাঁচতে দিব না। অবয়বটার মুখে কথাটা শুনে করিম দৌড়াতে যাবে, ঠিক তখনই সেই ভয়ঙ্কর অবয়বটা করিমকে আঘাত করে। অবয়বটার আঘাতে করিম পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে যাবার পর করিম প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন। এরপর করিমের আর কিছুই মনে নেই। করিমের যখন জ্ঞান ফেরে তখন করিম দেখে সে তার বাড়িতে তার রুমে শুয়ে আছে। করিমের জ্ঞান ফিরতেই ওর মা বাবা বলেন, ওই পথ দিয়া দুইজন লোক হাঁটাচলা করতেছিল। ওরা বাড়ি ফেরার পথে দেখে করিম জ্ঞান হারাইয়া পড়ছে। ওই দুইজনই করিম রে বাড়িতে রেখে যায়। কয়েকদিন পর আবার নতুন করে ঘটনা ঘটায় করিমের মা বাবা আবারও চিন্তিত হয়ে পড়েন। নিজের ছেলেকে বাঁচাতে আবারও খোঁজ করতে থাকেন অন্য কোনো কবিরাজ বা হুজুরকে। এদিকে এই ঘটনা ঘটার পরের দিন করিম আমাদের সাথে দেখা করতে আসে। করিম আমাদের সাথে দেখা করায় আমরা ওকে বলি, কিরে, তোর নাকি আবার নতুন করে সমস্যা শুরু হয়েছে? আমাদের কথার জবাবে করিম বললেন, হ্যাঁ রে ভাই, কাল রাতে তো মই রেই যাইতাম, আল্লাহ বাঁচিয়েছে। ওই জিনটা আমাকে ছেড়ে যায়নি এখনো। করিমের কথায় আমি বললাম, করিম, আমার মনে হয় তোর অন্য ভালো কোনো কবিরাজের সাথে দেখা করতে হবে, নাইলে সমস্যা বেশি হইতে পারে। কি জন্য যে ওই মাস্টারে মারতে গেলি? আমার কথার জবাবে করিম বলল, আরে আমি কি জানি নাকি ওইটা মাছ না, মাছ রূপী একটা জিনের সন্তান। করিমের কথায় সিরাজুল বলল, হ্যাঁ, ও তো জানতো না। ওর জায়গায় আমরা হলে সেম ভুলটাই করতাম। এইসব এখন আর ভাবার সময় নয়। করিমকে ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাই, এইটা ভালো হইব। সিরাজুলের কথায় সম্মতি জানিয়ে করিমকে নিয়ে সেদিন বিকেলে একজন কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যাবার পর উনি করিমের সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনলেন। সব ঘটনা শুনে কবিরাজ বললেন, তোমরা চিন্তা করো না,
আমি ওই জিনটারে আবারও হাজির করব, হাজির করে দেখি উনি কি বলে, কি চাই উনি। কথাটা বলে আমাদের সামনে হুজুর রুকিয়া শুরু করলেন আর জিনটাকে হাজির করার জন্য চেষ্টা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করে একসময় সে জিনটা হাজির হয়। জিনটাকে হাজির করে সে কবিরাজ বলেন, আপনি এই ছেলেটার পেছনে লেগে আছেন কেন? আমি মানছি একটা ভুলও করেছে, আপনার ছেলেরও তো দোষ আছে, তাই না? ও যদি মাছ রূপে ঘোরাঘুরি না করত তাহলে এই কবিরাজের হাতে মরতে হতো না। কবিরাজের কথায় সে জিন বলে, আমি আপনার কোনো কথা শুনতে রাজি না। ও আমার ছেলেকে মেরেছে, ওর বদলে আমি ওকে মেরে ফেলবো। কথাটা বলে সে জিন চলে যায়। জিনটা এভাবে হুমকি দিয়ে চলে যাওয়ায় সে কবিরাজ বলেন, আমার মনে হয় এই জিনটা অনেক শক্তিশালী। করিম, তুমি তোমার মা বাবাকে বলে অন্য আরো বড় কোনো কবিরাজ বা হুজুর দেখাও। কবিরাজের কথায় আমি বলে উঠলাম, কবিরাজ চাচা, আসলে করিম ও তার মা বাবা অনেক হুজুর কবিরাজ দেখাইছে, এতে কোনো লাভ হয় নাই। আপনি তো কবিরাজ, আপনার জানা নিশ্চয়ই কোনো হুজুর বা কবিরাজের সন্তান আছে। এরকম কোনো হুজুর কবিরাজের সন্তান যদি দিতেন খুব উপকার হতো। আমার কথায় করিম ও কবিরাজকে অনেক অনুরোধ করল। করিমের অনুরোধে কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, শোনো করিম, আমি একজন বড় পীর সাহেবের ঠিকানা তোমাদেরকে বলছি। তোমরা বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে জানিয়ে ওনাদের নিয়ে ওই পীর সাহেবের সাথে দেখা করবা। উনি খুব আল্লাহওয়ালা মানুষ, বাইরে তেমন বের হন না। ওনার সাথে দেখা করে তোমার সমস্যার কথা ওনাকে খুলে বলবা। ওনার সাথে জিনের সর্দারের পরিচয় আছে, উনি তোমার সমস্যার সমাধান করতে পারবে। কথাটা বলে কবিরাজ ওই পীর সাহেবের ঠিকানা লিখে দেন। পীর সাহেবের ঠিকানা নিয়ে করিম, আমি ও সিরাজুল চলে যাই বাড়িতে। এদিকে করিম বাড়িতে গিয়ে ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলে। করিমের মুখে সব সুরে কবিরাজের দেওয়া ঠিকানায় সে পীর সাহেবের কাছে তার পরের দিনই চলে যান করিম ও তার মা বাবা। পীর সাহেবের কাছে যাওয়ায় ওই পীর সাহেব করিমের মা বাবার সাথে কথা বলেন, সব ঘটনা শোনেন। সব শুনে পীর সাহেব বলেন, আমি তো এখন বৃদ্ধ, আগের মতো শরীরে তেমন শক্তি পাই না, আর এইসব কাজও তেমন করি না। আপনারা অন্য কোথাও যান, এটাই ভালো হবে। এদিকে পীর সাহেবের কথায় করিমের মা বাবা পীর সাহেবকে অনেক অনুরোধ করতে থাকেন। করিমের মা তো কান্না শুরু করে দেন। করিমের মায়ের কান্না ও ওদের অনুরোধে পীর সাহেব ওদের শান্ত করে বলেন, আপনারা শান্ত হন, ঠিক আছে, আমি যতটুকু পারবো সাহায্য করব। এই বলে পীর সাহেব করিমের মা বাবাকে বলেন, বিকেল করিয়ে সন্ধ্যা নেমে আসছে, আপনারা আজ রাতে আমার বাড়িতেই থাকেন আমার অতিথি হয়ে। আমি আজ রাতেই করিমকে নিয়ে জিনের রাজ্যে যাব। এই কথাটা শুনে করিমের মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, জিন রাজ্যে যাবেন মানে? তখন পীর সাহেব বলেন, আপনারা ভয় পাবেন না, আমি করিমকে নিয়ে জিন রাজ্যে যাব। সেখানে গিয়ে সেখানকার জিন রাজ্যের যে সর্দার, তাকে করিমের ব্যাপারে বলবো, উনি করিমের বিচার করবে। পীর সাহেবের কথায় আর কোনো উপায় না পেয়ে করিমের মা বাবা রাজি হন। তারা সেই রাতটা পীর সাহেবের বাড়িতে থাকবেন বলে সম্মতি দেন। যাই হোক, পীর সাহেব করিম ও তার মা বাবাকে নিয়ে ভেতরে যান, তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। সেই রাত তখন মধ্যরাত হবে। এরকম একটা সময়ে পীর সাহেব তাহাজ্জুদের নামাজ শেষে করিমের মা বাবাকে বলেন, শোনেন, আমি এখন আপনাদের ছেলেকে নিয়ে জিন রাজ্যে যাব। জিন রাজ্যে যেতে আমার সাথে থাকা আমার ছাত্র জিনেরা সাহায্য করবে। আমি জিন রাজ্যে গিয়ে সর্দারকে করিমের বিষয়ে সব বলবো। সেখানে সবাই উপস্থিত থাকবে। আমি জানি না কি হবে, আপনারা দোয়া করবেন। আর করিম, তুমি শোনো, তুমি ওখানে গিয়ে জিনদের দেখে কিন্তু ভয় পেও না বাবা।
তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি ভয়ও পাবে না, চিৎকারও দিবে না, চুপ করে থাকবে। যা বলার আমি বলবো ওদেরকে, কেমন? কথাটা বলে আল্লাহর নাম নিয়ে করিমের মা বাবার কাছে বিদায় নিয়ে পীর সাহেব করিমকে নিয়ে তাদের বাড়ির পেছনে নদীর দিকে যেতে লাগলেন। অন্ধকার রাত, চাঁদের হালকা আলোতে পীর সাহেবের পেছন পেছন হেঁটে চলেছে করিম। পীর সাহেবের সাথে যাবার সময় উনি করিমকে বলে, করিম, শোনো, আমরা তো এমনি এমনি জিনের রাজ্যে যাব না, আমাদের নিয়ে যাওয়া হবে। এই যে আমরা নদীর দিকে যাচ্ছি, সামনে নদীর ঘাটে গিয়ে দেখবে একজন মাঝি একটা নৌকা নিয়ে বসে আছে। ওটা কিন্তু সাধারণ কোনো মাঝি না, ও একটা জিন। ওই জিনটা মাঝি রূপে নৌকা নিয়ে বসে আছে। তুমি আবার নৌকা উঠে ওনার সাথে কথা বলো না যেন। তুমি আমার সাথে গিয়ে নৌকায় চুপ করে বসে থাকবে। পীর সাহেবের কথায় করিম সম্মতি জানালেন, আর দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন নদীর ঘাটে। নদীর ঘাটে যাবার পর করিম দেখলেন ঠিকই একজন মাঝি নৌকা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। ওনারা কাছে গিয়ে নৌকায় উঠে বসলেন। পীর সাহেব ও করিম নৌকায় বসার সাথে সাথে সেই মাঝি নৌকা চালাতে লাগলেন। এভাবে বেশ কিছু দূর যাবার পর ছোট নদী পেরিয়ে বড় নদীতে যাবার পর করিম দেখলেন সেই বড় নদীর মাঝখানে পানির যে পাক থাকে, সেই পাকের মাঝে নৌকাটা ঘুরতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি নৌকাটা পাকের মাঝে ডুবে যাবে। এমন অবস্থায় করিম ভয় পেয়ে পীর সাহেবের হাত চেপে ধরলেন। এরপর করিমের আর কিছুই মনে নেই। করিমের যখন জ্ঞান ফেরে তখন করিম দেখে সে এক অন্য জায়গায়। এ যেন কল্পনার এক রাজ্য। নিজেকে অদ্ভুত এক জায়গায় দেখে করিম পীর সাহেবকে বলেন, আমরা কোথায়? করিমের কথার জবাবে পীর সাহেব বললেন, আমরা জিন রাজ্যে চলে এসেছি, আমার সাথে আসো। এই বলে পীর সাহেব করিমকে নিয়ে একটা জায়গায় চলে গেলেন। সেখানে আগে থেকে অনেক জিন উপস্থিত ছিল। মনে হচ্ছে সেখানে বৈঠক মানে বিচার সালিশ হয় এমন একটা জায়গা। করিম ও পীর সাহেব সেখানে যাবার পর সেখানকার জিনের সর্দার পীর সাহেবকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। আসুন হুজুর, বলুন কেমন আছেন? আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? আপনি আসবেন এটা আমাকে জানানো হয়েছিল। আপনার সাথে অনেক দিন সাক্ষাৎ হয় না, দেখা হয়ে ভালোই লাগলো। বলুন, হঠাৎ এতদিন পর জিন ডাকছে কেন? কিভাবে সাহায্য করতে পারি? জিন সর্দারের কথায় পীর সাহেবও বললেন, আপনার সাথে দেখা হয়ে আমিও অনেক খুশি, আমারও ভালো লাগলো। এই যে আমার সাথে একটা ছেলে দেখতে পাচ্ছেন না, আসলে ওর বিষয়ে কথা বলার জন্যই আপনার কাছে আসা। পীর সাহেবের কথায় জিন সর্দার বলেন, কি সমস্যা বলুন। তখন পীর সাহেব সব ঘটনা সেই সর্দারকে খুলে বলে। পীর সাহেব বলে, এই ছেলেটার নাম করিম, ও ভুল করে আপনার জাতি একটা জিনের সন্তানকে মেরে ফেলেছে। আসলে ওর তো কোনো দোষ নেই, জিনটা মাছ রূপে ছিল, মাছ ভেবে জিনটাকে মেরে ফেলেছে। সেই থেকে জিনের বাবা করিমের পিছনে লেগেছে, ওকে দিনের পর দিন ভয় দেখাচ্ছে, অসুস্থ করছে। পীর সাহেবের কথায় সর্দার একটা জিনকে হুকুম দিয়ে বললেন, ওই জিনটাকে আমার কাছে নিয়ে আসো। সর্দারের কথা মতো সেই জিনটাকে নিয়ে আসা হয়। সে জিন আসায় সর্দার বলেন, তুমি নাকি ওই ছেলেটার পেছনে লেগেছ, ওকে অসুস্থ করেছ, মেরে ফেলার হুমকি দিচ্ছ। জিন সর্দারের কথায় সে জিনটা বলেন, সর্দার, আমি এমনি এমনি ওর পিছনে লাগেনি। ওই করিম নামের ছেলেটা আমার সন্তানকে মেরে ফেলেছে। আমি আমার সন্তানের খুনিকে কিভাবে ছেড়ে দেই বলেন? এদিকে তখন পীর সাহেব বলেন, করিম তো জানতো না ওটা মাছ না জিন। মাছ রূপে থাকলে যে কেউ তো ভুলটা করতে পারতো, তাই না? পীর সাহেবের কথায় সে জিনটা সর্দারকে বললেন,
সর্দার, আমি মানলাম আমার ছেলে মাছ রূপে ছিল, কিন্তু এই ছেলেটার বোঝা উচিত ছিল এত কম পানিতে এত বড় মাছ থাকতে পারে না। সর্দার, আমি আমার ছেলেকে হারিয়েছি। আপনি আমাদের রাজ্যের সর্দার, আমি আপনাকে সম্মান করি। আপনার কথা শুনতে আমি বাধ্য। আপনি এটা সঠিক বিচার করুন। এদিকে পীর সাহেবও বললেন, হ্যাঁ, আমিও আপনার প্রতি সম্মান রেখে বললাম, আপনি বিচারের যা রায় দিবেন সেটাই মেনে নিব। সেই জিন ও পীর সাহেবের কথায় জিন সর্দার পীর সাহেবকে বললেন, পীর সাহেব, আপনি মানুষ, আমি জিন। আমরা আলাদা জাতি হলেও আমাদের কিন্তু একটা সম্পর্ক আছে। আমি এই রাজ্যের জিন পরিদের সর্দার। আমি কিন্তু নিয়মের বাইরে না, আমার নিয়ম মোতাবেক বিচার করতে হয়। আপনি বন্ধু মানুষ, আমার বিচারে অখুশি হয়েন না। মনে রাখেন, আমি যা করব ভালোর জন্যই করব। আমাদের নিয়ম মোতাবেক কেউ কাউকে মেরে ফেললে আমরা তাকে আমৃত্যু কারাগারে রাখি। যতদিন সে না মারা যায় ততদিন তাকে কারাগারে বন্দী থাকতে হয়। এই ছেলেটা জিন হত্যা করেছে, কিন্তু সে জানতো না। সে যদি জেনে হত্যা করত তাহলে আমি ওকে আমৃত্যু কারাদণ্ড দিতাম, কিন্তু ও যেহেতু না জেনে ভুলটা করেছে তাই ওর সাজা কমিয়ে ওকে 20 বছরের কারাদণ্ড দেয়া হলো। এই 20 বছর সে জিন রাজ্যে বন্দী থাকবে। 20 বছর পূর্ণ হলে আমরাই তাকে আবারও রেখে আসব। জিন সর্দারের কথায় পীর সাহেব বেশ অবাক হন, কিন্তু তার কিছুই আর করার ছিল না। এদিকে করিম 20 বছরের সাজা পেল, তাকে জিন রাজ্যে বন্দী রাখতে হবে। কথাটা শুনে সে হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু সর্দারের হুকুম পালন হবেই। পীর সাহেবও বিষয়টা মেনে নিলেন। করিমকে কারাগারে পাঠানো হলো। কারাগারে পাঠানোর পর পীর সাহেব করিমকে বলল, করিম, ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তুমি ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। তোমার ভালো ব্যবহারে যদি ওরা খুশি হয় তাহলে তোমার শাস্তি শেষ হবার আগেই তোমাকে মুক্তি দিয়ে দেবে। আমি তোমার মা বাবাকে তোমার কথা বলবো, আর আমার ছাত্র জিনের মাধ্যমে তোমার খোঁজ খবর তোমার মা বাবাকে জানাবো। কথাটা বলে চলে আসলেন পীর সাহেব। ওদিকে জিন রাজ্যে বন্দী করিম। পীর সাহেব বাড়িতে ফেরার পর করিমের মা বাবাকে সবকিছু খুলে বলে। সব শুনে করিমের মা বাবা তো কান্না শুরু করে দেন। 20 বছর ছেলেকে ছেড়ে কিভাবে থাকবে? এই 20 বছরের মধ্যে তো তারাও মারা যেতে পারে। করিমের মা বাবার কান্না দেখে পীর সাহেব বলেন, আপনারা কান্না করবেন না। করিমের শাস্তি হয়ে ভালোই হয়েছে। করিমকে যদি জিনের সর্দার শাস্তি না দিতেন তাহলে সেই জিনটা করিমকে মেরে ফেলত। মারা যাবার চেয়ে শাস্তি পাওয়া ভালো। ছেলেকে তো একবারই হারান নাই। আপনারা শান্ত হন আর বাড়িতে চলে যান। আমি আমার ছাত্র জিনের মাধ্যমে করিমের খোঁজ খবর মাঝে মধ্যে আপনাদেরকে দিব। পীর সাহেবের কথায় করিমের মা বাবা বাড়িতে চলে আসেন। এদিকে আমরাও করিমের ব্যাপারে জানার পর অনেক অবাক হই। করিম আমাদের ভালো বন্ধু, ওকে ছাড়া 20টা বছর থাকতে হবে ভাবতেও খারাপ লাগছিল তখন। যাই হোক, কষ্ট হলেও মেনে নিতে হবে। এভাবেই কাটতে থাকে দিন। মাঝে মধ্যে করিমের মা বাবা পীর সাহেবের কাছে করিমের খোঁজ খবর নিতে আসেন, করিম সুস্থ আছে কিনা, কেমন আছে। এভাবে সময় কাটতে কাটতে চলে যায় 10টি বছর। 10 বছর পর একদিন সন্ধ্যার পর বাড়িতে ফিরে আসে করিম। করিম বাড়িতে ফিরে আসায় ওর মা বাবা তো করিমকে দেখে কান্নাকাটি শুরু করে। আজ 10 বছর পর করিম বাড়িতে ফিরল। করিম বাড়িতে ফেরার খবর পেয়ে আমরা দৌড়ে যাই করিমকে দেখতে। 10 বছর পর প্রিয় বন্ধুকে কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেছিলাম। করিম বাড়িতে ফেরায় আমরা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করি, করিম, তোর না শাস্তি হয়েছিল 20 বছর, 10 বছর পর ফিরলি কিভাবে? সবার কথার জবাবে করিম বলেন, আমার ব্যবহারে খুশি হয়ে আমার সাজা কমিয়ে 10 বছর দেওয়া হয়েছে। 10 বছর শেষে তাই জিনেরা আমাকে ছেড়ে গেছে বাড়িতে। 10 বছর পর করিমকে পেয়ে সবাই অনেক খুশি। প্রিয় বন্ধুকে ফিরে পেয়ে আমরাও অনেক খুশি। করিম বাড়িতে আসার পর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়।
এরপর করিমের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। ওই জিনটাও করিমের কাছে কখনো আর আসেনি। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য সবার সাথে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। আপনাদের কাছে যদি এমন কোনো জিন ঘটিত সত্য ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।